আমি যত ফুটবল মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছি, মোহনবাগানের 130-40 বছরের ইতিহাসে কেউ খেলেনি, নট ইভেন সোলেমান নাচুনি গোস্বামী। আমি বলছি 75 সালে আমরা 5 গোলে হেরেছি ইস্টবেঙ্গলের কাছে। আমরা খুব দরিদ্র ছিলাম। আমায় ইস্টবেঙ্গল ক্লাব 1.5 লাখ টাকা বলেছে 78 সালে, 1.5 লাখ টাকা বলেছে যে তোকে দেবো, তুই আমি সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার। আমি বললাম না, আমি মোহনবাগান ক্লাবে 29,000 টাকায় খেলেছি। আমরা বাঙালি ফুটবলাররা কেন হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে ভাবি মাঝে মধ্যে। একটা সময় অবধি ফুটবল ছাড়া অন্য কিছু ভাবাই হতো না। মোহনবাগান ইস্টবেঙ্গল যদি ফুটবল খেলে সেটা 10 দিন আলোচনা হবে। সত্যি কথা বলছি, ফুটবল খুব বাংলার খুব খারাপ জায়গায় চলে এসছে, খুব খারাপ জায়গায় আসছে। মোহনবাগানের একটা গান আছে, উমাপতি গোষ্ঠ মান্নাচুনি বাপলু ব্যারেটো জেঠা নয়নমণি। তো এই মোহনবাগান রত্ন যারা, তাদের মধ্যে একজন হচ্ছে বাবলু ভট্টাচার্য, কিংবা সবার পরিচিত সুব্রত ভট্টাচার্য। আর সুব্রত ভট্টাচার্যের সাথে কথা বলতে পারা মানে তিনি নিজেই একটা ইনস্টিটিউশন। এত অভিজ্ঞতা কোচ হিসাবে, প্লেয়ার হিসাবে তার মধ্যে রয়েছে, যেটা হয়তো তার সাথে গল্প না করলে শুধু টিভিতে দেখে সত্যি বোঝা যায় না। আমরা সুব্রত ভট্টাচার্যের সাথে আড্ডা দিলাম। তার সাথে কীরকম আড্ডা দিলাম, সেই মানুষটার সাথে, যে মানুষটা ভারতীয় ফুটবলের একজন মহারথী বলা চলে, সেই আড্ডার একটা বড় অংশ আপনাদের জন্য তুলে ধরলাম। আজকের পডকাস্টটা কলকাতার ফুটবলকে নিয়ে, আর আজকের পডকাস্টটা ফুটবলের দেশের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে একজন মানুষ সুব্রত ভট্টাচার্যকে নিয়ে। তো স্যার, প্রথমেই আপনাকে যেটা জানতে চাই সেটা হচ্ছে, এই যে ফুটবলের প্রতি আকর্ষণ, আপনার ফুটবল জীবনটা, দীর্ঘদিনের যে জীবন, এটা শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা? হ্যাঁ, শুরুটা অনেক দুর্দশার মধ্যে দিয়ে, অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক অভাবের মধ্যে দিয়ে, অনেক অনটনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। এটা শুরু আমি করেছিলাম, কিন্তু আমাকে আমার মা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। আমরা খুব দরিদ্র পরিবারের লোক ছিলাম, ছেলে ছিলাম। আমরা স্কুলে ফুটবল খেলতাম, স্কুলেই খেলি, বা আমরা জেলার হয়ে খেলার জন্য যুগেরপতি ক্লাব ছিল আমাদের ওখানে, বিখ্যাত ক্লাব। কৃষ্ণপাল অলিম্পিয়ান ছিল, অশোক ব্যানার্জি ছিল, প্রশান্ত মিত্র ছিল, বড় প্লেয়ার ছিল সব ওখানে। ও মহাবীর প্রসাদ অলিম্পিয়ান ছিল যুগেরপতি ক্লাবে। ওই যুগেরপতিকে খেলতে আমার মামারাও খেলতো, আমার আত্মীয় স্বজনরা ওখানেই খেলতো। ওটা বড় ক্লাব ছিল। ওইখানে আমার মা আমাকে প্রথম নিয়ে যায় খেলাবার জন্য। আচ্ছা। আমার খেলোয়াড়ি জীবনে আমার মায়ের অবদান প্রচুর। এখন মনে পড়লে যাই হোক মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আমার মার অবদান প্রচুর ছিল। আমরা ওইখান থেকেই খেলা শুরু করেছি, যুগের প্রতীক থেকে খেলা শুরু করার পরে ওখান থেকে 67-এ আমি যুগের প্রতীক ক্লাবে প্রথম যাই। আমার মামারা খেলতো ওখানে, ওরাও কলকাতায় তখন খেলতো ভবানীপুর ক্লাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওইখান থেকে আমি হঠাৎ, আমাদের একজন খেলোয়াড় ছিল মুরারি সুর, গোলকিপার ছিল, বালি প্রতিভায় খেলতো, অশোক ব্যানার্জি ছিল, আরও অনেকে ছিল যারা যুগের প্রতীকের সঙ্গে বালি প্রতিভার একটা যোগাযোগ ছিল। ওই সূত্র ধরে আমি ওই বালি প্রতিভায় প্রথম গেছিলাম। এবং এইগুলোর মধ্যেই যাওয়ার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার যে মানসিকতাটা, যে প্রতিষ্ঠা আমায় পেতেই হবে, আমায় যখন এত লোক এত সহযোগিতা করছে, এই একটা মানসিকতা গড়ে তুলেছিলাম। যার জন্য কি প্রথম আমি তো অত চিনতাম না যে আমি শ্যামনগরের যুগের প্রতীক থেকে বালি প্রতিভাতে একদিন নীলেশ সরকার ছিল, তখন নীলেশ দা ছিল। আচ্ছা। নীলেশ সরকার ইস্টবেঙ্গল মানে বড় প্লেয়ার ছিল, খুবই বড় প্লেয়ার ছিল, খুব ভালো ভদ্রলোক ছিলেন। একদিন যে যুগের প্রতীক মাঠে এসে বললো এই ছেলেটাকে দিয়ে আমরা বালি প্রতিভায় খেলাই। আচ্ছা। এই প্রথম ডাক আমার পড়লো নীলেশ সরকারের মাধ্যমে মুরারি সুরের মধ্যে দিয়ে। মুরারি সুর বড় গোলকিপার ছিল, উনি আমাকে
ওই নীলেশদাকে বলে দিল, উনিও বালি প্রতিভায় ছিলেন, ওনার সাথেই আমি বালি প্রতিভায় যেতাম মাঠে। এই যাওয়া আসাটার মধ্যে দিয়ে আমার মায়ের যে একটা আগ্রহ, এটা অতুলনীয়। আমার মা সবসময় ভাবতো, স্টেশনে দাঁড়াতো, আমায় পৌঁছে দিয়ে আসতো, আবার স্টেশন থেকে নিয়ে আসতো। আমি তখন অনেক ছোট, তখন কত বয়স ছিল আপনার? হ্যাঁ, বয়স কত ছিল তখন? তখন বয়স কত হবে, এই ধর 16-17-15-16 বছরের মধ্যে হবে। মানে শ্যামনগর থেকে বালি ওই যাতায়াত? যা আমি হয়তো চিনতামও না, আমি চিনিও না এইগুলো। প্রথম দিন আমার মা গেছিল, তারপরে তো মুরা ইস্যুর ওখানে যায়, মুরা ইস্যুর ওখানেই খেলতো, বালিপতিবা ক্যাপ্টেন ছিল, মুরাইদার সাথেই যেতাম আমরা। যাই, এই যাওয়া আসার মধ্যে দিয়ে বা খেলা শুরু করার মধ্যে দিয়ে অনেকেই আসে, কিন্তু প্রতিষ্ঠা না পেলে পরে এই আসার কোনো মূল্য থাকে না। এখন কি করে প্রতিষ্ঠা পেতে হবে, তোমার খেলার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাকে আনতে হবে সামনে। এবার ধরো আমি তখন 69-70 বালিপতিবায় ছিলাম, তারপরে আমি একটু ওই বর্ডার সিকিউরিটি ফোর্সে আচ্ছা একটা চাকরি পেলাম। আমার দাদা কাজ করতো ওখানে। আচ্ছা, বিএসএফ এর টিম ছিল তো, হ্যাঁ। ব্যারাকপুরে কিন্তু। এইবার আমার ব্যারাকপুরে বলল যে তুমি বালিপতিবায় খেলো, যে কমান্ডেন্ট ছিলেন, যে বালিপতিবায় খেলো, কিন্তু আমাদের খেলা যখন ইন্টারজোনাল খেলা পড়বে তখন তোমায় খেলতে হবে, বাকি তোমার চাকরি না, আসবে সই করবে চলে যাবে। এই ইয়েটা আমি খুব আগ্রহ ভরে নিয়েছি। বর্মন সাহেব ছিলেন, মানে প্রদ্যুৎ বর্মন ছিল গোলকিপার মোহনবাগান ক্লাবের, আচ্ছা আচ্ছা, তার ভাই ছিল ডিজি বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা, ওনার ভাই ছিল ডিজি বর্ডার সিকিউরিটি ফোর্স। যাক, এইভাবেই আমি দেখো প্রত্যেকটার মধ্যে দিয়ে একটা প্রশ্ন থাকে যে হঠাৎ কেন বা গেলাম বর্ডার সিকিউরিটি ফোর্সে, সেখানে গিয়ে কি সুবিধা পেলাম। সুবিধা অসুবিধা সব জায়গাতেই আছে। দরিদ্র মানুষের প্রতিষ্ঠা পেতে গেলে যে নিষ্ঠা, যে সাধনা, যে অধ্যবসায় থাকা দরকার, সেগুলো হয়তো আমার মধ্যে ছিল, আমার মনে হয়। কারণ আমি কোনোদিন প্র্যাকটিস কামাই করতাম না। আমার ভুল হলে বলে নিজেই ভাবতাম যে এই ভুলটা কেন হলো, আর হবে না। এই যে অধ্যবসায় সাধনা, এগুলো আমরা খুব করতাম। এবং আমি বলি যে আমাদের সবচেয়ে বেশি আমাকে যে সহযোগিতা করেছে সে হচ্ছে মুরাইশুর বালিপতিবায় খেলতেন, বড় গোলকিপার ছিলেন, খুব বড় গোলকিপার, ইস্টবেঙ্গলেও খেলেছেন। মুরাইশুর আমাদের শ্যামনগরের লোক, উনি শ্যামনগরেই থাকেন। উনিই আমাকে যুগের প্রতীকে খেলিয়েছি, উনিই আমার বালিপতিবায় নিয়ে গেছেন। মুরাইদা আমাকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সহযোগিতা করেছে। তারপরে যিনি করেছেন সে হচ্ছে আমার মা। আমি তো বালিতে চিনতাম না। আচ্ছা, আমি শ্যামনগর থেকে বালি চিনবো কেমন করে? দমদমে নামো, দমদম থেকে আবার শ্রীরামপুরের ট্রেন ধরো, এসব অনেক ঝামেলা আছে। আমার মা আমাকে নিজে দিয়ে আসতো ওখানে, দিয়ে কয়েকদিন করার পরে আমার অভ্যাস হয়েছিল। যে আমার মায়ের প্রেরণা খেলোয়াড়ি জীবনে সবচেয়ে বেশি পেয়েছিলাম আমার মার। আচ্ছা, আমার মা আমার খেলার জন্য যে প্রতিষ্ঠা যেটা আমরা পেয়েছি, এই যে ধরো আমি তো বলছি ফুটবলার হিসেবে আমি যেভাবে সম্মান পেয়েছি, সম্মান তো রাষ্ট্রপতি যেভাবে আমাকে রাষ্ট্রপতি পুরস্কার আমি 2-3বার পেয়েছি। হ্যাঁ অবশ্যই, সেগুলোও কিন্তু আমার মার অবদান আছে। আমার মা আমাকে সব জায়গায় নিয়ে যেত, আমায় খেলরত্ন দিয়েছে, আমার অর্জুন পুরস্কার দিয়েছে, সব আমি নিয়েছি রাষ্ট্রপতির হাত থেকে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এসবের এত কিছু প্রতিষ্ঠা পাওয়ার মূল লক্ষ্য ছিল পৌঁছানোর। সেই পৌঁছানোর জন্য যে শুরু করাটা, সেটা আমার মা আমার করেছিল। তো মায়ের অবদানে ভুলতে পারবো না। তবে খেলাধুলোর মধ্যে দিয়ে আমি যত ভাবেই আর্থিক সচ্ছলতা যতটাই আসুক না কেন, বা পারিবারিক যে স্বাচ্ছন্দ্য সেগুলো যেভাবে আসে, বা সামাজিকভাবে যেভাবে আমাকে মানুষ গ্রহণ করে, এগুলো সবের মধ্যে দিয়ে আমার মার একটা অবদান আছে। তো সব মিলিয়ে মিশিয়ে এগুলো হয় কি, অনুষ্ঠান আমার বাড়িতে
দেখতেই পাচ্ছ তোমরা ছবিগুলো, সব ছবির মধ্যে দিয়ে প্রতিষ্ঠার বিকাশ একটা জায়গা দিয়ে ঘটে, একটা জায়গা থেকে শুরু হয়। আজকে সেই প্রতিষ্ঠাগুলো আমি পেয়েছি সমস্ত জায়গায়, খেলাধুলোর ক্ষেত্রে হোক, কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে হোক, কোনো বড় বড় প্রতিষ্ঠিত মানুষদের সান্নিধ্যে যাওয়ার জন্য যে প্রয়াসটা থাকে, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে আমরা এগুলো করেছি। কিন্তু ওটা হচ্ছে যে সেই ফুটবলের যে সেই এখনকার দিনের আমি বলছি মোহনবাগান ক্লাবে আমি যা ফুটবল খেলেছি, হ্যাঁ, আমি যত ফুটবল মোহনবাগান ক্লাবে রয়ে খেলেছি, মোহনবাগানের 130-40 বছরের ইতিহাসে কেউ খেলেনি। না, নট ইভেন সোলেমান নাচুনি গোস্বামী। আমি বলছি ওনারা আমার গুরুদেব মানুষ, ওনাদের কাছে আমার শেখার প্রচুর কিছু আছে। কিন্তু যত ম্যাচ আমি খেলেছি মোহনবাগানের, হ্যাঁ, রেকর্ড সেটা একটা। কেউ খেলেনি, কেউ 1753টা ম্যাচ খেলেনি। স্যার তাহলে এই মোহনবাগানে আপনার শুরুটা কিভাবে হলো? আপনি ওখান থেকে মোহনবাগানের শুরুটা হলো, এটা আমি বলি যে আমি যখন বিএনআরে খেলছি তখন 73 সালে, আমি সাল বলে দিচ্ছি, 73 সালে বিএনআরে খেলার পরে হঠাৎ দেখি একদিন আমাকে মান্নাদা বলল, তুই এবারে মোহনবাগানে সই করবি। আমি তো বিএনআরে খেলছি মোহনবাগান মাঠে, খেলা পরে আমার মান্নাদা বলল যে মান্নাদা বলেছে, রায়দা বলেছে, তেওয়ারিদা বলেছেন, ধীরেনদা বলেছে, আর কার দরকার? আমি কোনো কন্ট্রাক্ট করিনি, বিনা কন্ট্রাক্টে আমার বাড়িতে গেলাম, মোহনবাগানের লোক বাড়িতে গেল, আমার মা মোহনবাগানের লোক, আমরা খুব দরিদ্র ছিলাম, আমার মা ওই বিএনআরের আমি যা মাইনে পেতাম ওটা মার হাতে দিতাম, যাই হোক মাই সংসার চালাতো। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা বড় হয়েছি, মানে আমি বলছি খুব দারিদ্রতা ছিল, খুব সমস্যা ছিল, আসা যাওয়া চলাফেরার ক্ষেত্রেও খুব একটা কঠিন পরিস্থিতি ছিল। এসব মিলেমিশে এর মধ্যে দিয়ে আমার মাই আমাকে খালি উদ্বুদ্ধ করেছে যে যা কিছু করো, খেলো, গিয়ে খেলাধুলো। আমি স্কুল থেকে ফিরলে পরে মা আমার মাঠে পাঠিয়ে দিত। এই যে মায়ের অনুপ্রেরণা, এগুলো আমি সঠিকভাবে উদযাপন করেছি, যার জন্য আমার মা বলতো যে তুমি খেলো, আর কোনো কিছু করার দরকার নেই। আমি চাকরি করতাম বিএনআরে, রেলে খেলেছি আমি 3 বছর। আমার ওই বর্ডার সিকিউরিটি ফোর্স থেকেই রেল নিয়ে এসেছিল। আচ্ছা, বর্ডার সিকিউরিটি ফোর্সে আমি চাকরি করতাম, 1 বছর মতো ছিলাম। ওই চাকরি মানে এটাও আর্থিক দারিদ্রতার জন্য আমায় করতে হয়েছে, কেননা বাড়িতে আমার তখন রোজগারের লোকের অভাব, দারিদ্রতা ছিল। এইগুলো আমি বলি যে এই যে এটা করলাম বর্ডার সিকিউরিটি ফোর্সে যে ডিজি ছিল বিএসএফের, প্রদ্যুৎ বর্মনের ভাই ছিল, গোলকিপার ছিল আমাদের প্রদ্যুৎ বর্মন। আচ্ছা, বর্মন সাহেব ছিলেন, তো প্রদ্যুৎ বর্মনের ভাই ছিল ডিজি আমাদের ব্যাটালিয়ানে। এই প্রদ্যুৎ বর্মনের ভাই উনিও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমাকে বললো যে তুই যা বিএনআর, তোকে আমরা একটা এক্সিবিশন ম্যাচ খেলেছিলাম বিএনআরের সাথে, আচ্ছা, গার্ডেন নিচে। সেই বিএনআর ম্যাচ খেলা দেখার পরে আমাকে হঠাৎ ডেকে পাঠালো অরুণ ঘোষ আর বলরাম। আমি তো এদের নাম শুনেছি তখন, অনেক দেখিনি কোনোদিন। আমায় বললো তুই খেলবি বিএনআরে, চাকরি দেবো। আমি বললাম ঠিক আছে। আমি গিয়ে আমার মা আমার চাকরি তখন দরকার। তো এই যে আর্থিক সংস্থান, এইগুলো যে খেলাধুলোর মধ্য দিয়ে করে দেয়, এটার জন্য আমি অরুণদা, বলরামদা, এদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। ওনারা সঠিক সময় আমায় সঠিক জায়গায় নিয়োগ করেছিলেন এবং খেলেও ছিলাম বিএনআরে খেলার পরে ওখান থেকে আমাকে একদিন হঠাৎ ওই বিএনআরের সাথে একটা এক্সিবিশন ম্যাচ খেলেছিলাম, হঠাৎ চুনি গোস্বামী এসে আমায় বললো তুই খেলবি মোহনবাগানে? চুনি গোস্বামী, আমি তো দেখে মানে চুনি গোস্বামী বলছে আমায় খেলতে, আমি তো ভাবতেই পারি না যে আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো ভাবলি চুনিদা। আমি গিয়ে মাকে বললাম, মা আমার বললো ঠিক আছে। আমার মাই আমায় নিয়ে গেল মোহনবাগান ইয়েতে, যে ঠিক আছে। বিএনআর থেকে আমি ওই মোহনবাগানে সই করলাম 1974-6 ফেব্রুয়ারি।
আপনার ডেটটাও মনে আছে? হ্যাঁ, আমার ডেট সব মনে আছে। আমি ডায়েরি লিখি তো। আচ্ছা, সব আমার মনে আছে। সুতরাং এই যে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যে পরিশ্রমটা থাকা দরকার, যে সততা থাকা দরকার, যে অধ্যবসায় থাকা দরকার, যে সাধনা থাকা দরকার, সেগুলো আমি ওই সময় সঠিকভাবে কাজে লাগিয়েছিলাম, তাই হয়তো প্রতিষ্ঠা পেয়েছি, তা নাহলে তোমরা আসতে না। ডেফিনেটলি স্যার। না, এবং এরপর আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই তো আপনি মোহনবাগানে সই করলেন, তারপর মোহনবাগানে একটা দীর্ঘ খেলোয়াড় জীবন, 17 বছর 17 বছরে সম্ভবত 18 বছর কাছাকাছি, সম্ভবত সব থেকে বেশি সময় ধরে আপনি খেলেছেন। আপনি সম্ভবত না, আমার কাছে ধারে কেউ আসবে, কাছে ধারে আসবে না। তাহলে এই খেলোয়াড় জীবনের কিছু এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা, আমি বলি শোনো, আমি 74-এর 6 ফেব্রুয়ারি আমি মোহনবাগানে সই করেছি। তারপরে প্রত্যেক বছরই আমাকে নয় ইস্টবেঙ্গল, নয় মোহামেডান, কেউ না কেউ চেয়েছিল। গেছে, আমাদের অনেক প্লেয়ার গেছে, আমাদের সমসাময়িক অনেক খেলোয়াড়ই গেছে, সবাই গেছে। আমরা তো এটাও শুনেছি আপনাকে নাকি ইস্ট বেঙ্গল অনেক বেশি অফার দিয়েছিল, আপনি তাও জানেন? বেশি অফার, আমি নাম বলছি না, আমি অফারের কথা, আমায় অফার যেটা দিয়েছে আজকের অনেক খেলোয়াড়, আমি নাম বলে দিচ্ছি, আমার সে নাম, যেমন প্রসূন ব্যানার্জি, শ্যামল ব্যানার্জি, তারপরে প্রদীপ চৌধুরী, তারপরে ধরো গৌতম সরকার, সবাই এ ক্লাব ও ক্লাব করেছে, সবাই করেছে, কিন্তু আমি কোনোদিন করিনি। কারণ হচ্ছে যে ক্লাব আমাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য নিয়ে এসছি, সেই ক্লাব ছেড়ে যাব না। যে ক্লাব প্রতিষ্ঠা দিয়েছে আমাকে, আমি সেই ক্লাব ছেড়ে যাব না। আমি মোহনবাগান থেকেই নাম করেছি, 74, 75, 76, 75 সালে আমরা 5 গোলে হেরেছি ইস্টবেঙ্গলের কাছে। ক্লাব খালি 6 জন প্লেয়ারকে রেখেছে, তার মধ্যে আমি ছিলাম। আমি সেই ক্লাবে ছেড়ে চলে যাবো, এটা হতে পারে না। আমি 78 সালে সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার, আমায় ইস্টবেঙ্গল ক্লাব 1.5 লাখ টাকা বলেছে 78 সালে, 1.5 লাখ টাকা বলেছে যে তোকে দেবো, তুই, আমি সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার। আমি বললাম না, আমি মোহনবাগান ক্লাবে 29,000 টাকায় খেলেছি, 29,000 টাকায় খেলেছি। আমি বলে দিচ্ছি তো কত খেলেছি নেন। সুতরাং এগুলো হচ্ছে কি আন্তরিকতা থেকে বলতে পারো, ভালোবাসার ক্ষেত্র থেকে বলতে পারো, নিজের ক্লাব মনে ভেবে যদি খেলে থাকি তাই বলতে পারো। আমি খেলেছি মোহনবাগানের জন্য, আমি অনেক সময় টাকাই নিইনি। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে তোমরা যদি দেখো যে আমার যে সাধনা ছিল মোহনবাগানকে ঘিরে ছোটোবেলা থেকে, সেটা আমি জীবনের শেষ দিন পর্যন্ত পালন করে যেতে পেরেছি আর খেলোয়াড়ি জীবনে। না, ডেফিনেটলি, মানে এবার আপনার থেকে জানতে চাইবো, একটা খুব গল্প আমরা শুনি যে পেলের কসমসের সাথে মোহনবাগানের খেলা হয়েছিল, আমরা তখন জন্মাইনি। আপনার থেকে ওই খেলাটার একটু এক্সপিরিয়েন্স শুনতে চাইবো। এটা হয়েছিল 77 সালে। আচ্ছা, 77 সালে হঠাৎ ধীরেন্দ্র বলল, আমি কসমস কে ইনভাইট করেছি, ওরা আসবে, পেলে খেলবে। আমি তখন বিশ্বাস করিনি। ধীরেন্দ্র আমায় বলছে যে, তখন 77 সালে আমি ক্যাপ্টেন তখন মোহনবাগান ক্লাবে। আমি বললাম পেলে খেলবে? আমি ঠিকমতো বলি না, পেলে নামে কেউ খেলবে না, পেলেই খেলবে। বলছে পেলেই খেলবে। আর 3 দিন বাদে দেখলাম খবর কাগজে যে পেলে নিজেই বলছে আমি যাচ্ছি ভারতবর্ষে খেলতে মোহনবাগানের বিরুদ্ধে। আমি ক্যাপ্টেন ছিলাম। এবার ঘটনা হচ্ছে যে পেলে খেলবে, পেলের সাথে খেলেছি আমরা, এবং পেলে যে দারুণ কিছু সাফল্য নিয়ে চলে গেছে তা নয় না। আমরা 2-1 জিতছিলাম, 2 গোলে জিতছিলাম, পরে 2-2 গোলে ড্র হয়েছে ম্যাচটা। তো পেলে নিজেও জানে, আমাকে জড়িয়ে ধরেছে, আমার কাছে ছবি আছে অনেক, আমাকে জড়িয়ে ধরেছে যে খুব ভালো প্লেয়ার, আমাকে গ্র্যান্ড হোটেলে, বেশ মনে আছে। আমি তাতে খুব উৎসাহিত হয়েছিলাম। উৎসাহিত মানে পেলের মতো প্লেয়ার বলছে যে খুব ভালো প্লেয়ার, সেটা আমার কাছে খুব প্রেরণা ছিল। স্যার, ওই সময় ড্রেসিং রুমে কি আলোচনা হতো আপনাদের ম্যাচের আগে বা ম্যাচের সময়? না, যদি মোহনবাগান ইস্টবেঙ্গল হয়, ওই আমি পেলের ম্যাচটার কথা বলছি। পেলে ম্যাচটা যাই করো না, হাবিবকে ঘিরে করতে হতো।
আচ্ছা। হাবিবের ঘটনা হচ্ছে, আমি তো মোহনবাগান মেসে থাকতাম রয়্যাল সিডে, হাবিবদাও থাকতো, আকবরও থাকতো। এই হাবিবদার অনুশাসনে আমি ছিলাম, আচ্ছা। হাবিবদার গাইডেন্সে আমি চলতাম। হাবিবদা আমাকে যেভাবে বলতাম আমি সেভাবেই চলতাম। আমি বলছি যদি না হাবিবদার কথা শুনতাম তাহলে হয়তো প্রতিষ্ঠা আমি পেতাম না। কারণ আমার মতো অনেক খেলোয়াড় আছে, আমি নাম বলতে চাইছি না, যারা আমরা একসাথেই মোহনবাগানে খেলা শুরু করেছি, কেউ ইস্টবেঙ্গলে খেলা শুরু করেছে, তারা কিন্তু 17 বছর 5 মাস খেলতে পারেনি। আজকে হাবিবদার গাইডেন্সে আমি ছিলাম বলে আমি বলছি তো, হাবিবদা আমার কাছে ফুটবলের ভগবান আছে। হাবিবদা আমার যা গাইড করতো, যেভাবে আমার শাসনে রাখতো। মোহনবাগান মেসে আমি থাকতাম রয়্যাল স্ট্রিটে, আমাকে বিকেল 5টা পরে ঢুকতে দিত না, ভোর 5টায় ঘুম থেকে তুলে দিত, চলো প্র্যাকটিসে চলো। এই যে হাবিবদার একটা গাইডেন্স ছিল না, এটা আমাকে, অনেক ম্যাচ হয়েছে আমরা হেরে গেছি, এটা হাবিবদা কিন্তু আমাকে উৎসাহ দিত। হাবিবদাও খেলতো, আমার সাথে তো হাবিবদাও খেলতো। বলছে ঠিক আছে হেরে গেছি, তুই মন ভেঙে পড়িস না, তোর হয়ে যাবে, সব পেয়ে যাবি, চিন্তা করিস না। এই যে হাবিবদার একটা প্রেরণা, এইটা আমার, আমি বলছি আমার খেলোয়াড়ি জীবনে মুরারি সুর যেমন ছিল, হাবিবদাও ছিল আমার। এই দুজনে মিলে না থাকলে পরে আমি এত বছর খেলতে পারতাম না। ডেফিনেটলি। আর স্যার আর একটা ঘটনা জানতে চাইবো, এই যে 5-0 যে ঘটনাটা হয়েছিল, 5-0 যেটা হয়েছিল, এখানে টিমের কি অসুবিধা ছিল বলে আপনার মনে হয়? 5-0 দাদা, আমরা 4 গোলে হারিয়েছি ইস্টবেঙ্গলকে। হ্যাঁ। 5-0, এই 5-0টা হয়ে গেছে, এটা তখন আমাদের সবই জুনিয়র প্লেয়ার ছিল। সবে 74 সালে 75 সালে সই করেছি। আমরা অতটা বুঝিনি টেম্পারমেন্টটা, কেন ওদের সব খেলোয়াড় খেলেছে, সব পুরোনো আমলে খেলোয়াড়, সব মিলেমিশে এই যে 5 গোলটা, এটা আমাদের দেশেই এটা নিয়ে বেশি মাতামাতি হয়, কোনো দেশে এত হয় না। সাফল্যটা দেখবে, 5 গোল পেলে দিলে পরেও 3 পয়েন্টই পাবে। এই 5 পয়েন্টটা দেওয়াটা, 5 গোল দেওয়াটা যে দারুণ কিছু তা নয়। আমরাও ইস্টবেঙ্গলকে 4 গোলে হারিয়েছি। মোহনবাগান পরে 5 গোল দিয়েওছে ইস্টবেঙ্গলকে। না তা হয়েছে, এটা নিয়ে খুব একটা ভাবার দরকার নেই। দেখা হচ্ছে যে মোহনবাগান ক্লাবে বাঙালি খেলোয়াড়, বাংলার খেলোয়াড় কম হচ্ছে, এটা হওয়া উচিত হচ্ছে না। কেন হচ্ছে না কি মনে হয় আপনার? এই যে এটা হচ্ছে এই কারণে আমি বলছি যে ধীরেন্দ্রের আমলে মোহনবাগান ক্লাবের জুনিয়র প্লেয়ারদের অবজারভার ছিল। জুনিয়র প্লেয়ার কি আছে, যেমন চুনি গোস্বামী কিন্তু শৈলেম মান্না আর তার আগে কি নাম আমাদের, এরাই বেছে নিয়েছিল। এই যে আমাকে মোহনবাগান ক্লাব বিএনআর থেকে নিয়েছিল, এটা কিন্তু এই বাছাটা চুনি গোস্বামী করেছিল। মোহনবাগান ক্লাবের প্লেয়ার বাছার যে একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা এখন এরা মেনটেন করে না। যার জন্য কি হচ্ছে, এই বাংলার খেলোয়াড়, বাঙালি খেলোয়াড়, তারা গুরুত্ব পাচ্ছে না, তারা সেইভাবে নাম করতে পারছে না, সেইভাবে খেলা দেখাতে পারছে না। এরপরে কি হয়, মানুষ তো ভাবতে হবে যে সাফল্য, এমনি তো মোহনবাগান নাম হয়নি, ইস্টবেঙ্গল নাম হয়নি। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান করতে গেলে পরে তাই সাফল্য পেতে হয়েছে। সাফল্য কারা দিয়েছে? প্লেয়াররা দিয়েছে। কাদের তত্ত্বাবধানে দিয়েছে? কর্মকর্তাদের তত্ত্বাবধানে দিয়েছে। সব মিলিয়ে মিশিয়ে একটা সাফল্য আসে। সেই সাফল্যটা ইদানিংকালে কোথায়? এত বিদেশি খেলোয়াড়, এত বাইরের খেলোয়াড় নিয়েছে, যে খেলোয়াড়দের ওই শারীরিক গতি আছে। আমার দেখাতো যে আমি যখন খেলতাম তখন চিমা, এমেকা দুজনে খেলতো। কোথায় দেখাক না কটা সাফল্য পেয়েছে আমার থেকে, দেখাক আমাকে হারিয়ে সব ট্রফি পেয়েছে। চিমা, এমেকা, চিবুজা, খাবাজি এরা ছিল তো, দেখাক না। আমি তখন মোহনবাগানে ছিলাম, আমার দেখাক যে মোহনবাগানকে সবসময় হারিয়েছে, ওরা জিতেছে, আমার দেখাক। পারবে না। সুতরাং সাফল্য বাঙালি ফুটবলার দিয়েও আনা যায়, যে সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় নিয়োগ করা যাচ্ছে, করছে না এরা করছে না। এরা কিছু মোহনবাগান ক্লাব নিয়ে যদি বলি তাহলে বলি কিছু রাজনৈতিক হস্তক্ষেপ হয়ে যাচ্ছে, যেটাকে আমি পুরোপুরি ব্যাখ্যা করব না হয়তো, কিন্তু এই রাজনৈতিক হস্তক্ষেপটা
বাংলার খেলোয়াড়দের পক্ষে বিরুদ্ধে যাচ্ছে, তাদের পক্ষে যাচ্ছে না। আজকে শৈলেন মান্না বিএনআর ভার্সেস মোহনবাগান খেলা দেখে গিয়ে ধীরেন্দ্রকে বলেছে এই প্লেয়ারটাকে নাও। আজকে আমি গিয়ে বলতে পারবো কাউকে যে এই প্লেয়ারটাকে নাও? বলতে পারবো না। কারণ মোহনবাগান ক্লাবে আমি 17 বছর 4 মাস না 5 মাস খেলেছি। আমায় দেখাক যে ফুটবল নলেজটা আমার চেয়ে বেশি। আমি মোহনবাগানকে কোচ হিসেবে চ্যাম্পিয়ন করেছি 33টা ট্রফি। আমায় দেখাক। আমি ফুটবলার হিসেবে 58টা ট্রফি দিয়েছি। আমায় দেখাক। সুতরাং সব মিলিমিশে হয় কি যে এগুলো সঠিকভাবে সঠিক লোককে সঠিক জায়গায় নিয়োগ করা হচ্ছে না। কে বিদেশি কোচ কী করবে? এই বিদেশি কোচগুলো কী করেছে আমায় দেখাক তো। কোন কোচটা আমাকে হারিয়ে দিয়েছে? আমি যখন ওই নবাবের টিমটা ছিলাম তখন কোথায় বিদেশি কোচের সঙ্গে কোথায় গেল? তা নবাব কী করে চ্যাম্পিয়ন হলো? এসএসএস টুর্নামেন্ট কী করে চ্যাম্পিয়ন হলো তাহলে? সুতরাং তা নয়। ঘটনাটা হচ্ছে কি যে এই যে তোর ক্লাবের প্রতি এটা আমাদের দেশীয় খেলোয়াড়দের আগে যেমন ধীরেন্দা শৈলেন মান্নাকে রাখতো, আচ্ছা, তারপরে চুনি গোস্বামীকে রাখতো। তারা যে প্লেয়ারটা তারা তো ক্লাবকে ভালোবেসে খেলেছে। হ্যাঁ, তারা ক্লাবকে ভালোবেসে আসা যাওয়া করে। ওরা ক্লাবের ভালোই চাইবে যাকে রিক্রুট করবে। এখন এই কর্মকর্তারা ভাবেও না, আর ভাববেই বা কেমন করে? কেননা সব তো স্পন্সর কন্ট্রোল করছে। এখন এই যে যারা টাকা নিয়োগ করছে তারাও সিদ্ধান্তে ভুল করছে। তাদের ভাবা উচিত যে কাকে নিয়ে করালে পরে টিমটাকে সঠিক জায়গায় নেওয়া যেতে পারে। এরা ভাবে না, এরা ভাবে না। না স্পন্সররা ভাবছে, না ক্লাব কর্মকর্তারা ভাবছে। যার জন্য কি হচ্ছে, বাংলার ছেলেরা হারিয়ে যাচ্ছে। ডেফিনেটলি বাংলার ছেলে আসছে না। স্যার, এতদিনের আপনার দীর্ঘদিন মোহনবাগানের খেলোয়াড় এবং কোচিং লাইফ, তো এই যে এখন যে বাঙালি খেলোয়াড় কম বা ইত্যাদি, এই কি ট্রান্সফরমেশনটা দেখছেন মোহনবাগানের মধ্যে? না, ঘটনাটা হচ্ছে কি ভাবনা, এদের যে চিন্তা পরিকল্পনা, এগুলো খুব অভাব। এখনকার দিনে যারা কর্মকর্তা আছে তাদের খুব অভাব আছে। তারা জানে না যে খেলোয়াড় তৈরি করতে গেলে পরে কি করতে হয়। আমরা দেখেছি শৈলেন মান্না, গোষ্ঠপাল এরা জেলায় গিয়ে ভালো খেলোয়াড় বাচ্চারা খেললে পরে তাদেরকে উৎসাহ দিত, অনুপ্রেরণা দিত, নিয়ে আসতো তাদেরকে। অনেককেই নিয়ে এসছে। চুনিদাই এসছে মোহনবাগান ক্লাবে। এই যত্তুরপাতকে চুনিদাই গেছে অত ছোট বয়সে, 13-14 বছর বয়সে চুনিদা গেছে। সে আজকে এত বড় শ্রেষ্ঠ খেলোয়াড়। সুতরাং আমাদের এই যে ভাবনাটা যে খেলোয়াড় তুলে আনার, এই ভাবনাটা নেই এদেরকে, এদের আজকের কর্মকর্তাদের নেই। কর্মকর্তারা ভাবতে পারছে না। আগে একটা ছিল পাওয়ার লিগ খেলা হতো, আগে একটা পাওয়ার লিগ হতো। এই পাওয়ার লিগ খেলা থেকেই জুনিয়র খেলোয়াড় থেকে আমাদের সিনিয়র খেলোয়াড়দের কিছু কিছু জায়গা বিভিন্ন ক্লাব নিত। মোহনবাগান ইস্টবেঙ্গল নিত তা এমন কোনো কথা নেই। অনেকে হয়তো ইস্টার্ন রেলে গেল, কেউ বিএন রেলে গেল, কেউ অন্য এরিয়ানে গেল, কেউ রাজস্থানে গেল, এরকম বিভিন্ন ক্লাবে খেলতো, সবই ফার্স্ট ডিভিশন ক্লাব। আজকে সেই খেলোয়াড়গুলো যখন তাদের অধ্যবসায়ের মধ্যে দিয়ে সাফল্যের মধ্যে দিয়ে তারা যখন ক্লাব খুঁজে পাচ্ছে না, তখন ফুটবলের প্রতি একটা অনীহা প্রকাশ হয়। যার জন্য কী হচ্ছে যে আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান যারাই হোক না কেন, বিভিন্ন আরও যারা ক্লাব আছে, অন্যান্য ক্লাবগুলো, তারা কিন্তু খেলোয়াড়কে যাচাই করতে আনে না। তারা রাজনৈতিক কর্মীদের মধ্যে দিয়ে খেলোয়াড় আনছে। আমার কাছে প্রমাণ আছে। রাজনৈতিক কর্মীদের মধ্যে দিয়ে খেলোয়াড় বাছা হচ্ছে। একটা রাজনৈতিক কর্মী কী বোঝে ফুটবলে? একটা রাজনৈতিক, আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম কোন একটা রাজনীতি, কী বোঝো তোমরা বলো তো? একটা 40 গজের শট মারতে গেলে পায়ের কি অ্যাকশন থাকবে? জানো না? তাহলে তুমি দেখে কী করে বুঝবে? তুমি খেলোয়াড় বাঁচতে যাচ্ছ। হচ্ছে গিয়ে এগুলো আমাদেরও সেইভাবে আলোড়ন নেই, আমাদের এক্স প্লেয়ারদেরও সেইভাবে। আগে ধরো মোহনবাগান ক্লাবে ধীরেন্দ্র আসলে পরে শৈলেন মান্না পরে চুনি গোস্বামী, এরকম করে ধীরেন্দ্ররা করেছিল।
তা কিন্তু আজকে কোথায় করছি? আজকে মোহনবাগান ক্লাব ডাকে? একবারও ডাকেনি। আজকে মোহনবাগান ক্লাবে 130-31 বছর বয়সে আমি যত ম্যাচ খেলেছি কেউ খেলেনি। 1753টা ম্যাচ কেউ খেলেনি, কেউ না, নট ইভেন সোহেল মান্নাচ ইউনিভার্সিটি। এত ম্যাচ কেউ খেলেনি। আমি যত ট্রফি দিয়েছি সোহেল মান্নাচ ইউনিভার্সিটিও দেয়নি। আমি 58টা ট্রফি দিয়েছি, কেউ দেয়নি। কিন্তু আমাকে এরা ডাকবে না এরা, কারণ আমরা খেলাকে ভালোবাসি, আমরা খেলোয়াড়কে ভালোবাসি, আমরা খেলোয়াড় তুলতে ভালোবাসি। আমরা বাঙালি ফুটবলাররা কেন হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে ভাবি মাঝে মধ্যে, কিন্তু লাভ কী হবে? কে ডাকছি? কোনো কর্মকর্তা ডাকে? কোনো মোহনবাগানের কর্মকর্তারা আজ পর্যন্ত ডেকেছে গত 5 বছরে? বা ডাকিনি। কেন? কী কারণ? আমি ফুটবল বুঝি না? আমি ফুটবল খেলোয়াড় বুঝি না? আমি প্লেয়ার এনে তুলে নিই। আজকে এই সত্যজিৎ চ্যাটার্জিকে তো আমিই নিয়ে এসেছিলাম। আপনার হাত ধরে বহু প্লেয়ার তাহলে তো এই যে পদ্ধতিটা না, এটা রাজনৈতিক কর্মীরা অহেতুক এর মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, যে দলেরই হোক না কেন। এদের আসা উচিতই না। এরা জানে না, এরা গ্যালারিতে বসে খেলা দেখতে ভালোবাসে, খেলোয়াড় তৈরি করতে এরা পারবে না। ভালো খেলোয়াড় কে তা এরা বলতে পারবে না। এইসব মিলেমিশে হয় কি যে, সত্যি কথা বলছি, ফুটবল খুব বাংলার খুব খারাপ জায়গায় চলে এসছে, খুব খারাপ জায়গায় আসছে, আরও আসবে, আরও আসবে। আমি বলছি, যদি ক্লাবগুলো বা ক্লাবের যারা মেম্বার আছে, যারা সমর্থিত লোক আছে, তারা যদি সঠিকভাবে এর বিরুদ্ধে না রুখে দাঁড়ায়, তাহলে বাংলার ফুটবল, বাঙালির ফুটবলের পক্ষে খুব খারাপ জায়গায় আসবে। আজকে হেরে যাচ্ছে সন্তোষ ট্রফি, হ্যাঁ আজকে হেরে যাচ্ছে তো। আমি সবার চ্যাম্পিয়ন হয়েছি, তো আমার 2বার সেরা খেলোয়াড়, 6বার খেলেছি, 6বারই চ্যাম্পিয়ন। কোথায়? কিন্তু মুশকিল হচ্ছে এই যে ফুটবলটা নিয়ে যেটা আগ্রহ একটা 70 দশকে হয়েছিল, সেটা আজকে গত 5 বছর আগে অবধি ছিল, কিন্তু আজকে সেই ফুটবল হারিয়ে গেছে। আর অভিভাবকরা আগে বাচ্চাদের নিয়ে যেত মাঠে খেলাতে, যে খেয়াল বড় ক্লাবে খেলবি, এই একটা প্রেরণা যোগায়। এখন ফুটবল খেলতে যেতে বারণ করে, অভিভাবকেরা যেতে বারণ করে, না ফুটবল খেলার দরকার নেই। এখন সব ক্রিকেটে চলে যাচ্ছে। কোথায় ফুটবলে আসছে? কেউ আসছে না। এক্স্যাক্টলি। আমরা ছোটোবেলা থেকেই ওই স্কুল থেকে এসে ফুটবলেই নিয়ে মাঠে যেতে হতো, মাঠে খেলা করেছি। আর ধীরে ধীরে এর পেছনে যে আছে, একদম মুরারি সুর, অশোক ব্যানার্জি, আমার মামারা, আমার মা, এদের একটা উৎসাহ ছিল, যে উৎসাহকে কাজে লাগিয়ে আমি আস্তে 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 প্রতিষ্ঠার পথে পা দিয়েছিলাম। আমি জানি না প্রতিষ্ঠা পেয়েছি কি না, তোমরা বলতে পারবে, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো ফুটবলের প্রাইজ, সেরা খেলোয়াড়ের প্রাইজ, আমি প্রত্যেকটা আমি সন্তোষ ট্রফি 2বার সেরা খেলোয়াড় হয়েছি, আমি এখানকার কলকাতা লিগে 2বার সেরা খেলোয়াড় হয়েছি, আমি ডুরান্ডের সেরা খেলোয়াড় হয়েছি, রোবার্সের হয়েছি। তো সব মিলেমিশে একটা ডেডিকেশন ছিল আমার একটা মন ছিল যে ফুটবল খেলে ভালো জায়গায় পৌঁছতে হবে, সেই দৃঢ়তা, এবং তাতে আমার মার একটা প্রেরণা ছিল, সে করেছি। এবার তারপরে যখন আমি মানে কোচিং লাইফে ঢুকলাম, তখন অনেক বিড়ম্বনা সইতে হয়েছে, কিন্তু তাহলেও অনেক ট্রফি, আমি প্রায় 38টা ট্রফি জিতেছি। না, এইবার আমার মনে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ফুটবলার বাবলু ভট্টাচার্যের পর খুব সাকসেসফুল একজন কোচ সুব্রত ভট্টাচার্যকে আমরা পেলাম। এবার আপনার কোচিং লাইফটা কিভাবে শুরু হলো? না, কোচিং লাইফটা কি হতো, আমার মাঝে মধ্যে আমাদের অনেক সময় প্রদীপদা আসতো না। আচ্ছা, আসতে পারেনি, হয়তো কোনো কাজে মানে আটকে পিকে ব্যানার্জি, ওই সময়টা আমি দেখে দিতাম। আচ্ছা। আর এর জন্য আমাকে হাবিবদা অনেক সাহায্য করেছে, আর পরে গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি, এরা অনেক আমাকে সহযোগিতা করেছে, আমিও ওদেরকে বলতাম। এই আস্তে আস্তে এইভাবেই খেলতে খেলতে একটা খেলার পদ্ধতি, গোল করার একটা ভাবনা, তার প্ল্যানিং, এগুলো আমরা সব আস্তে আস্তে জেনে গেছিলাম। সেখান থেকেই আমরা আস্তে আস্তে কোচিং করিয়েছি। আমি কোচিং করাবার পরে, আমি তো বলছি, আমি মোহনবাগান ক্লাবে কোচিং করিয়ে খুব কম করে 37 থেকে 38টা ট্রফি দিয়েছি।
কেউ দেয়নি এরকম। তার মধ্যে 2টো ন্যাশনাল লিগ। হ্যাঁ, 2টো ন্যাশনাল লিগ। যাই হোক, করেছি এগুলো করার জন্য, কিন্তু ক্লাব অফিসিয়াল, ক্লাবের ফুটবলাররা সবাই আমাকে সহযোগিতা করেছে, আমাকে খুব আমার কথা শুনেছে, শুনে তারা করেছে, যার জন্য সাফল্য পেয়েছে। সুতরাং এই কোচিংয়ের পরেও খেলোয়াড়ি জীবনে আমরা যেভাবে লড়াই করেছি, যেভাবে দারিদ্রতার মধ্যে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এগুলো সবের জন্য আমার মা পুরো সহযোগিতা করেছে। সত্যি যে মার অবদান ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না সাফল্য পাওয়া। আমি ভারতবর্ষের সব ট্রফি, যে কোনো ট্রফি 2বার 3বার 4বার করে জিতেছি আমি। আমায় বলতে পারবেন, মোহনবাগান ক্লাবের হয়ে 58টা ট্রফি দিয়েছি। আমায় দেখা কোন প্লেয়ারটা দিয়েছে মোহনবাগান ক্লাবে? দেয়নি, নট ইভিন চুনিদা মান্নাদা। আমার চেয়ে ওরা অনেক বড় প্লেয়ার, মানে আমি তো ওদের কাছে ধুলোর মতো। কিন্তু টুর্নামেন্ট বেসিসে যদি আসে, তাহলে আমি বলবো যে আমি পেয়েছি অনেক ট্রফি মোহনবাগানের হয়ে। আমি অন্য কোনো ক্লাবে যাইনি, কারণ হচ্ছে আমার আর্থিক সুযোগটাকে ব্যবহার করার জন্য যে মানসিকতা থাকা দরকার, সেটা আমার ছিল না। আমি অর্থটা দেখিনি, আগে ক্লাবটাকে দেখেছি, ভালোবাসতে শিখেছি ক্লাবকে। আমি ওখানেই খেলেছি, আর কোথাও যাইনি। আমায় ইস্টবেঙ্গল, মোহামেডান প্রচুর অফার দিয়েছিল, কিন্তু আমি যাইনি। কিন্তু আমি ইস্টবেঙ্গল ক্লাবে 1 বছর ছিলাম কোচিংয়ে, তাও আমি ইস্টবেঙ্গলকে, আমি মোহনবাগানকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছি। তখন আমাদের খুব মন খারাপ ছিল। না, আমি তো সেটা আমার কাছে বড় আমার কথা হচ্ছে যে আমায় তো মোহনবাগান নাইনি, আমায় খেলাধুলোর সাথে থাকতে হবে। আমরা খেলাধুলোর সাথে থাকতে ভালোবাসি। আমার ইস্টবেঙ্গল ক্লাব বললো যে তুমি কোচিং করাবে, করো। হ্যাঁ, আমি দেখলাম যে হ্যাঁ, তাহলে ফুটবলের সাথে যুক্ত থাকতে পারবো, ফুটবলটাকে সাথে থাকতে পারবো বলেই আমি ইস্টবেঙ্গল ক্লাবে গেছি, কোচিং করিয়েছি। আমায় তখন মোহনবাগান নেয়নি, কিন্তু মোহনবাগানকে হারিয়ে আইপিএল জিতেছিলাম আমরা ন্যাশনাল লিগেও জিতেছিলাম। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমি ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং করিয়ে আমার যে ভাবনা, যে ধারণা, যে ইচ্ছে, সেগুলো আমি পূরণ করতে পেরেছি। এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার কোচিং কেরিয়ারের সব থেকে কয়েকটা ভালো মুহূর্ত যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। ভালো মুহূর্ত যে আমি ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে একটা ট্রফি জিতেছি, সে বাইরে ম্যাড্রাসে। হ্যাঁ, একটা ট্রফি জিতেছি মোহনবাগানকে হারিয়ে। হ্যাঁ, ওই একটা মুহূর্ত খুব ভালো লেগেছে। আর একটা ভালো মুহূর্ত হচ্ছে যে আমি যেবার ট্রিপল ক্রাউন হলাম মোহনবাগান ক্লাবের হয়ে, সেইবারে। আচ্ছা, আমার খুব ভালো। মোহনবাগানে অনেক মুহূর্তই আছে যে মুহূর্তগুলো স্মরণীয়, তার মধ্যে এটা হচ্ছে একটা। এবার ধরুন যখন ডার্বি ম্যাচ আসতো, আপনার এতগুলো বছরের অভিজ্ঞতা খেলোয়াড় হিসাবে আপনি প্লেয়ারদের কিভাবে বুস্ট আপ করতেন? প্লেয়ারদের বোঝাতাম যে মানুষের কি কষ্ট হতো, একটা টিম যদি হেরে যায়, একটা সাপোর্টারের কি কষ্ট হতো। যে কষ্ট আমি মোহনবাগানে খেলা দেখতে এসে 60 দশকে 65-66 সালে দেখতে এসে যে কষ্ট আমরা পেতাম, সেই কষ্টই আজকের দিনে লোকে পাচ্ছে, সেটা যেন না পায়। সেটা না পাওয়ার জন্য যা যা করার দরকার আমরা বলে দিতাম এটা। আচ্ছা, এবার স্যার আসবো যে ইন্ডিয়ান ফুটবল, এই ওভারঅল ভারতীয় ফুটবল আপনাদের সময়ে এশিয়া বা বিশ্ব ফুটবলে ভারত যে জায়গায় ছিল, এখন কিন্তু সেখান থেকে অনেক ডিটোরিয়েট করেছে। এবার সেই পিছনটার কারণটা কি? এর পিছনের কারণটা হচ্ছে কি, যে ফুটবলটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আজকে ফুটবলটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তুমি যদি দেখো কোনো একটা খেলার, আমি নাম বলছি না, যে খেলা কোনো গুরুত্ব নেই, যে খেলা দিয়ে মানুষ সারা পৃথিবীতে চিনতে পারবে না, সেই খেলাটাকে যেভাবে প্রচার করা হচ্ছে, যেভাবে মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে, ফুটবলটাকে নিয়ে আসা হচ্ছে না। ফুটবলটা আমাদের কলকাতা মাঠে ফুটবলটাকে আগেকার দিনে সব কাগজে আসতো, সব যখন ইলেকট্রনিক সিস্টেম আসতো তখন টিভিতে সব জায়গায় দেখিয়েছি। তো আজকে সেটা কমিয়ে দেওয়া হয়েছে। আজকে ফুটবলটাকে ফুটবলের প্রচারের প্রতি যে আঘাত করা হয়েছে, সেগুলো ফুটবলের পক্ষে ক্ষতি করেছে। এবং তাতে ক্ষতিটা শুধু ওখানেই হয়নি, ক্ষতিটা খেলোয়াড় তৈরি করাতেও হয়েছে। কারণ একটা ফুটবল যদি সমাজের চোখে না নিয়ে আসা হয়,
বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু যদি না আনে তাহলে তো তাদেরকে খেলার কোনো মূল্যই থাকবে না, খেলা দেখতেও কেউ যাবে না, খেলা নিয়ে লোকে আলোচনাও করবে না, যেটা একটা সময় অবধি ফুটবল ছাড়া অন্য কিছু ভাবাই হতো না। অন্য কিছু যে মোহনবাগান ইস্টবেঙ্গল যদি ফুটবল খেলে সেটা 10 দিন আলোচনা হবে, হার জিতের উপর তাদের বিশ্লেষণ চলতো বিভিন্ন অঞ্চলে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, সব জায়গা হতো। সেগুলো এখন হয় না, হয় না কারণ হচ্ছে খেলাকে ঠিকমতো প্রদর্শিত হচ্ছে না মানুষের চোখের সামনে, কোন ছেলেটা খেলছে না খেলছে। কেন আজকের ঘরের ছেলেমেয়েরা কেন মাঠে খেলা দেখতে আসবে, কেন খেলতে আসবে, কেন আসবে? তাদের তো কেউ দেখাচ্ছে না। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হলে পরে সে খুব কম রেয়ার অকেশনে যখন দেখানো হয়, যে দেখার সময় নয়। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল একটা খেলা দেখালেই হবে না, অনেক খেলাই দেখাতে হয়। আমরা যখন খেলেছি তখন সব খেলাই দেখানো হতো, কিছু না কিছু অংশ। আজকে কোথায় সেটা? এই কারণে ফুটবলকে অবহেলা করা হচ্ছে। এই অবহেলার জন্য অভিভাবকেরা তাদের ঘরে ছেলেদের মাঠে পাঠানো বন্ধ করে দিচ্ছে। কারণ হচ্ছে যে খেলে কিছু হবে না। আগে একটু খেললে, বেঙ্গল খেললেই চাকরি পেত, আজকে কোথায়? আজকে কোথায় আছি? আমার দরিদ্র ঘর থেকে আমি একটা ছেলেকে পাঠালাম, যা ফুটবল খেল, ফুটবল খেললে চাকরি পাবি, কোথায়? এখন বলতে পারবো না। তাহলে কেন পাঠাতে যাব ফুটবলে? সেই তো, সেই নানান রকম সমস্যায় ফুটবলকে ফেলে দেওয়া হয়েছে। এবং এটার জন্য ভাবে কিছু রাজনীতিক ভুল ভ্রান্তি আছে, আমি নাম বলতে চাইছি না, রাজনৈতিক ভুল ভ্রান্তি আছে। তারাও নির্দেশিত করতে পারছে না ফুটবলটাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোথায় আজকে পাওয়ার লিগ ফুটবল? কোথায় আজকে দেখায় তো ঘরের মাঠে 4th ডিভিশন ফুটবল হচ্ছে? কোথায় হচ্ছে না তো? তাহলে কেন করছো না? তাহলে প্লেয়ার বাঁচবে কোত্থেকে? ভালো খেলোয়াড় আসবে কোত্থেকে? গ্রামের ছেলেরা সুযোগ পাবে কোত্থেকে? সব মিলিয়ে মিশিয়ে একটা ফুটবলের প্রতি অবহেলা, ফুটবলের প্রতি যে একটা আন্তরিক মানসিকতা ছিল আগেকার দিনে কর্মকর্তাদের, আজকে সেটা নেই, এটা হারিয়ে গেছে। তাতে কি হচ্ছে, অভিভাবকরা ছেলেদের মাঠে পাঠাতে বারণ করে দিচ্ছে। ক্রিকেট খেল, তাতে কোনো অসুবিধা নেই, ক্রিকেট খেলছে ক্রিকেট। আমায় দেখাক সৌরভ গাঙ্গুলি পরে কটা ছেলে খেলেছে ক্রিকেট? কটা ছেলে খেলেছে? খেলেনি, কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে, খেলার মদত দিয়ে যাচ্ছে সব দিক দিয়ে। ফুটবলে কোথায় করছি? আমার একটা একাডেমি চলে শ্যামনগরে, কোথায়? তাকে কে কবার উৎসাহ দিয়েছি, কে কবার অনুপ্রেরণা দিয়েছি, কে কবার কটা বল সাপ্লাই করেছি? কোনো করে, যা করতে হয় আমাকে করতে হয়। এই রোববারে যাই, ওই গিয়ে ওই মাঠে বাচ্চারা খেলে, আমি সামনে দাঁড়াই একটু, তাতে কী লাভ হবে? তার ভবিষ্যৎটা কী? বাবা মা ভাবছে এর ভবিষ্যৎটা কী? আজকে ওখান থেকে একটা ছেলে যদি ভালোও খেলে, তাকে দেবো কোথায়? কে নেবে? নানান দিক দিয়ে, নানান সমস্যার মধ্যে দিয়ে আমরা ফুটবলটাকে আস্তে আস্তে নিজেরাই, আমাদেরও সাংগঠনিক পদ্ধতি নেই, আমাদেরও যারা এক্স প্লেয়ার আছে তাদের কোনো ভাবনা নেই, চিন্তা নেই, তারাও সেভাবে নিজেরা পরিকল্পিতভাবে যে খেলোয়াড় তৈরি করার যে ভাবনা, সেটা নেই তাদের। সব মিলেমিশে হয় কি, যে ফুটবলটা যে জায়গায় যাচ্ছে, আর ফুটবল 2 দিন বাদে হকির মতো হয়ে যাবে। আমি বলে দিলাম, প্রচারটা কম পাচ্ছে। প্রচার তো হচ্ছেই না, খেলাতে দেখাচ্ছেই না। ফুটবলটা খুব তাড়াতাড়ি হকি হয়ে যাবে, আমি বলে দিলাম, যদি এরকমভাবে চলতে থাকে। এবার একটা অন্য প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে কোচ সুব্রত ভট্টাচার্য নাকি প্লেয়ার সুব্রত ভট্টাচার্য, কোন জীবনটা আপনার কাছে বেশি এনজয়েবল? কোন সময়টা আপনি বেশি উপভোগ করেছেন? খেলোয়াড়ি জীবনের সাথে অন্য জীবন, আর কোনটা আমার নিজেকে করতে হতো। আর কোনটা টাফ বেশি? না টাফ খেলোয়াড়ি জীবনটা অনেক বেশি টাফ। কোচিং জীবনও ঠিক আছে, একটা মিলিতভাবে করা হয়েছে, তাও আমি অনেক পেয়েছি, অনেক ট্রফি পেয়েছি, আমার বলতে হবে না। আপনি তো প্রায় সব ন্যাশনাল ট্রফি পেয়েছি। হ্যাঁ, না আমি বলছি যে এই দুটো জীবনে, মানে ধরুন যখন আপনি খেলছেন তখন নিজেকে নিয়ে ভাবা, আর কোচ হিসাবে সবাইকে তখন নিজে আলাদাটা, কিন্তু
যখন খেলাতাম তখন আমার একটা অন্যরকম প্ল্যানিং থাকতো, সেই প্ল্যানিংগুলো ছেলেগুলো ঠিকমতো কাজে লাগিয়ে সাফল্য পেয়েছি। এই 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 প্ল্যানিংগুলো আপনারা মানে মানে আপনি আপনার ওই খেলোয়াড়ি জীবন থেকেই নেওয়া আর কি, যেই সময় আমরা এইভাবে গোল খেয়ে হেরেছিলাম, হ্যাঁ, এখন এইভাবে আর হারবো না, এগুলো ছিল সব। আপনি আপনার মানে কোচ হিসেবে হোক কিংবা বাড়ির জামাই হিসেবে হোক সুনীল ছেত্রীকে খুব কাছ থেকে দেখেছেন। সো অ্যাজ এ প্লেয়ার সুনীল ছেত্রী সম্পর্কে বা একটু না, সুনীলকে তো আমি মনমোহনে নিয়ে এসেছি, হ্যাঁ, তখন আমি কোচ ছিলাম। একটা ছেলে এসে দেখলাম যে শ্যামতার মতো ব্যাগ ভলি গোল করে দিল প্রথম দিন এসেই, প্রথম ট্রায়াল দিতে এসেই। আমি ওকে বললাম এই ছেলেটাকে নাও, তো ওই ছেলেটাকে মনমোহন নিল। এইবার তার অধ্যবসায়, তার সাধনা, তার চেষ্টা তাকে সাফল্য দিয়েছে, খুব ভালো, খুবই ভালো। যাই হোক, কিন্তু ছেলেটার যে মানসিকতা, যে মানসিক দৃঢ়তা, যে নিষ্ঠা, যে সাধনা ছিল, সবগুলো সঠিক পথে ও ঠিক মতো নিয়ে গেছে, তাই আজকেও সাফল্য পেয়েছে। স্যার গোটা জীবন ধরে একটা দীর্ঘ ফুটবলের ইতিহাস, আপনি আপনার জীবনের স্ট্রাগলের কথাও বলছিলেন। আজকে এখানে এসে আজকে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়া বলুন কিংবা একবার না 3বার পেয়েছি, 3বার বিভিন্ন মুখ্যমন্ত্রীদের হাত থেকে পাওয়া বলুন, জীবনটাকে পিছনের দিকে তাকিয়ে দেখলে কতটা উপভোগ করেন? না যখন দেখি ঠিক আছে, না আমি এগুলো পেয়েছি বলে তো আমি দারুণ কিছু মানে আমার সামাজিকভাবে সঠিকভাবে চলার জন্য যে জায়গাটা, সেটা তো তৈরি করে দিতে পারেনি। হয়েছে আর ছবি তুলে হয়েছে, ছবিটা রয়ে গেছে, ব্যাস এই অবধি ছবিই আছে, আর কিছু পাইনি তাদের থেকে। আজকে যে কেউ তো আমায় বলেনি যে আপনি যান এই ঠিক আছে সুব্রতকে এখানে একটা গাড়ি দেওয়া হলো, এই গাড়িটা সুব্রতর, কেউ তো বলেনি। কেউ কোনোদিন আমাকে কোনো 4 পয়সা হাতে দিয়ে দেয়নি। তো সব মিলিয়ে মিশিয়ে হ্যাঁ সাক্ষাৎ হয়েছে কার সাথে, রাষ্ট্রপতির সাথে, যেটা সচরাচর কেউ পায় না, সেটা আমরা পেয়েছি হয়তো কিছু কিছু জায়গাতে। কিছু প্রতিষ্ঠিত মানুষের সাথে আমার হয়তো পরিচয় হয়েছে, কিছু প্রতিষ্ঠিত মানুষ, লতা মঙ্গেশকর হতে পারে, মোহাম্মদ রফি হতে পারে, কিশোর কুমার হতে পারে, উত্তম কুমার হতে পারে, কিছু প্রতিষ্ঠিত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, না সেই অবধি, এর বেশি কিছু পাইনি, কিচ্ছু পাইনি, কিচ্ছু না। পুরোটাই একার লড়াইয়ে করা। হ্যাঁ, না পুরোটাই আমি ভাবি যে আমি কোনোদিনই মানুষের কাছ থেকে অনেক কিছু পাবো এই ভাবনা আমি কখনো রাখি না। মনমোহনে যখন খেলেছি আমি 78 সালে বেস্ট প্লেয়ার, কিন্তু আমাকে যখন ইস্টবেঙ্গল ক্লাব 1.5 লাখ টাকা বলছে, তখন আমি মাত্র 29,000 টাকা মনমোহনে খেলেছি। আমি কখনো ভাবি না, অতিরিক্ত কোনো কিছু ভাবি না। আমি যেখানে ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা আমি করি। আমি কারোর ক্ষতি করি না, কেউ বলতে পারবে না কারোর কোনো ক্ষতি করেছি, ক্ষতি করি না কারোর, ভালোতেই আছি। ঠিক আছে, হতে পারে তোমার সমস্যা, আর্থিক সমস্যা আসতে পারে, সামাজিক সমস্যা আসতে পারে, সেগুলো মোকাবেলা করতে হয়। যারা নতুন ফুটবল খেলার স্বপ্ন দেখছে, যারা নতুন ফুটবল খেলার স্বপ্ন দেখছে, আমি বলছি পশ্চিমবঙ্গের এই প্ল্যানিংয়ের মধ্যে হবে না, ফুটবলার হতে পারবে না। আমি বলছি একটা জায়গায় ফুটবলের কোনো পরিকল্পিত কোনো ক্যাম্প নেই, কোনো পরিকল্পিত ক্যাম্প নেই। আমার শ্যামনগরে একটা ক্যাম্প চলে, ওই আমি গেলে পরেই রোববারে একটুখানি বেশি ভিড় হয়, এছাড়া হয় না। তা লাভ কি? আমার কথা হচ্ছে ফুটবলটা আমরাও তো ছোটোবেলায় খেলেছি। আমরা কেন খেলেছি? কেষ্টপাল, অশোক ব্যানার্জি খেলছে, আমিও যাব, আমরাও খেলবো। ওদের দেখে আমরা খেলেছি, আমাদের দেখে কে খেলছে? কেউ গেলে না। এর না খেলার কারণ হচ্ছে মানুষের কাছে এর বার্তাটা পৌঁছচ্ছে না, যে এখানে একটা খেলা হচ্ছে, এই ক্যাম্প হচ্ছে, এখানে এই ক্যাম্প থেকে খেললে পরে এই জায়গায় পৌঁছতে পারবে, এসব নেই কিছু। সেটাই। আর ফাইনালি আমি আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন, কিন্তু আমি আপনাকে ফাইনালি জিজ্ঞাসা করতে চাইছি যে সমস্ত ভারতীয় ফুটবল সমর্থকদের একটা স্বপ্ন আছে যে ভারত একদিন বিশ্বকাপে অংশ নেবে, এটা কি এই স্বপ্নটাকে আপনি কিভাবে দেখছেন, বা আদৌ কি সম্ভব? প্রশ্ন না, নিষ্ঠার প্রশ্ন, সাধনার প্রশ্ন। হ্যাঁ, এটা স্বপ্নের ব্যাপার নয়, নিষ্ঠা, সাধনার, পরিকল্পনার দরকার।
নিয়োজিত করা দরকার, অর্থের নিয়োজন দরকার। কেন হবে না? হবে, নিশ্চয়ই হবে, কিন্তু হওয়ার জন্য পরিবেশ পরিস্থিতি এইগুলো সঠিক জায়গায় আনতে পারলে হবে, না হলে হবে না। আর শেষ, মোহনবাগানের সমর্থক জনতা, মোহনবাগান জনতা আপনার থেকে কিছু শুনতে চায়, তাদের জন্য ছোট্ট কিছু বার্তা। না, মোহনবাগান সমর্থক আমি তোকে বলছি, আমরা যখন খেলেছিলাম, আমরা যখন খেলিনি তখন আমি মোহনবাগান সমর্থক ছিলাম। আমি মোহনবাগান যখন খেলেছি তখন মোহনবাগান সমর্থকরা প্রচুর সমর্থন জানিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি বলবো মোহনবাগান সমর্থকদের যে সব খেলাই জেতা যায় না, পৃথিবীতে সব খেলাই সবাই জিতেছে এমন নেই, খুব কম, রেয়ার আছে। সুতরাং খেলাধুলোর মধ্যে দিয়ে সামাজিক রূপের প্রতিষ্ঠা এরা এনে দিক, সমাজে ভালো জায়গায় থাকুক, হার জিত থাকতেই পারে, তার সেটাকে মিলেমিশে চলতে হবে। সুতরাং সব মিলিয়ে মোহনবাগানের যে সাফল্য, সেই সাফল্যটার সময় যেন মোহনবাগানের খেলোয়াড়দের যেন ঠিকমতো উৎসাহিত করে, তাহলে সেটা আরো ভালো হবে। এই আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। আর আমরা মাঝে মাঝেই আপনাকে এরকম একটু জ্বালাতন করব। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। তবে দর্শকদের বলছি, আপনারা ফুটবলের সমর্থক হিসেবে কিংবা দর্শক হিসেবে কেমন লাগলো সেটা জানাবেন, আর কি কি জানতে চান, কি কি আপনাদের মাথায় আসছে সেটাও জানাবেন। পরে না হয় প্রত্যেকটা এপিসোডেই আমরা যেরকম বলি, আপনাদের কথা মতো আমরা আবার কোনো না কোনো দিন এই এপিসোডটা করতে পারি। আজকের জন্য এখানেই শেষ করছি স্যার, নমস্কার।